যেখানে আধ্যাত্মিকতা ছুঁয়ে যায় প্রকৃতির কোনাকুনি, যেখানে গাছের পাতায় নদীর কলকল ধারায় মিশে থাকে এক অলৌকিক শান্তি, সেখানে সৃষ্টি হয় এক অপূর্ব হৃদয় ছুঁয়ে যাওয়া আধ্যাত্মিক ও প্রাকৃতিক পরিবেশ। এক এমন পরিবেশ যেখানে মন খুঁজে পায় শান্তি আর আত্মা ছুঁয়ে যায় আকাশ। এখানকার পরিবেশটা কিন্তু ভালো। যদি শহরের কোলাহল থেকে বাঁচতে চাও, তোমরা একটু শান্তি পেতে চাও, তাহলে এখানে আসতে পারো। সময় কাটাতে পারো একদিনের জন্য, একদিনে ঘুরে দেখার জন্য খুব ভালো একটা জায়গা। ভালো লাগবে এসে, একটা মানসিক শান্তি খোঁজে তোমরা পাবে। একবার তোমরা এই নদীর স্রোতের শব্দটা শোনো, এই গ্রাম্য পরিবেশ, এই পাখিদের ডাক, এইরকম গাছগাছড়ায় ঘেরা একটি মা কালীর মন্দির, কি সুন্দর না, মনোমুগ্ধকর। আর তার সঙ্গে যদি আধ্যাত্মিকতার যোগবন্ধন হয়, তাহলে তোমার আমার মানসিক শান্তিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে বুঝতে পারছো? নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। আজ আমি তোমাদের নিয়ে যাব এক পৌরাণিক স্থান, যার নাম অট্টহাস শক্তিপীঠ, যার সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে আধ্যাত্মিক পরিবেশও তোমাদের এক আলাদা জগতে নিয়ে যাবে। কিভাবে যাবে এই মন্দিরে, কোথায় বা থাকবে, আর ভোগ খাওয়ার জন্য কী কী করণীয়, সব তথ্যই থাকবে এই ব্লগে। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকা। এখন বাজে প্রায় 6:30। বেরিয়ে পড়েছি এই মন্দিরের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। গুগল বাবা সেটাই বলছি। এই অট্টহাস মন্দির বর্ধমান জেলার নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দিঘি গ্রামে অবস্থিত। এবার বলি, তোমরা এই অট্টহাস মন্দিরে আসবে কী করে। প্রথমে আসবে কাটোয়া জংশন, ট্রেন ধরে, তারপরে সেখান থেকে বাস ধরে নেবে নিরল বাস স্ট্যান্ড পর্যন্ত। তারপর সেখান থেকে টোটো গাড়ি পেয়ে যাবে, তোমাদেরকে একদম অট্টহাস মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দেবে। আর তোমরা যারা আমার মতো গাড়ি নিয়ে আসবে বা পার্সোনাল গাড়ি করে আসবে, তাদের তো গুগল বাবা আছেই। এখান থেকে অট্টহাস মন্দির আর 1 কিলোমিটারের থেকেও কম, আর 600 মিটার। মন্দির প্রবেশের আগে পরে একটা বিস্তৃত মাঠ আর ঈশানী নদী। এই ফাঁকা মাঠের নাম হচ্ছে গর্দানবাড়ি মাঠ। এই মাঠ নিয়ে কিন্তু একটা গল্প শোনা যায়। বহু বছর আগে যখন নিরল বাস স্ট্যান্ড থেকে এই মন্দিরে আসতে গেলে সবাইকে পায়ে হেঁটে আসতে হতো, তখন গাড়ি ঘোড়ার তেমন ব্যবস্থা ছিল না, প্রায় 4 কিলোমিটার পথ। আর এই জায়গাটা ছিল একদম জঙ্গলে ভর্তি। তো অট্টহাস মন্দিরের পাশে একটা কালী মন্দির আছে, রটন্তী কালী মন্দির। সেখানে তখন শিশু বলি দেওয়া হতো। এই অট্টহাস মন্দিরে যেসব ভক্তরা আসতেন, তাদের সঙ্গে অনেক বাচ্চাও থাকতো। এই জঙ্গলে লুকিয়ে থাকতো কিছু অসৎ ব্যক্তি, যারা সেই বাচ্চাগুলোকে চুরি করে রটন্তী কালী মন্দিরে যে তান্ত্রিক শিশু বলি দিতেন, তাদেরকে কিন্তু বিক্রি করে দিতেন। আর তার জন্য স্থানীয়রা এই মাঠটাকে মুন্ডুকাটা মাঠও বলে থাকে। কোনো এক সময় মানুষজন এই মাঠটাকে পেরোতে ভয় করত, কিন্তু এখন এই মাঠটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। চারিদিকে সবুজ ধানে ভর্তি এবং আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ। চলো এবার তাহলে আমরা একটু মন্দিরের দিকে যাই। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি ঈশানী নদীর উপরে। একটা সতীপীঠ হতে হলে কিন্তু তার পাশ দিয়ে একটা পূর্ববাহী নদী বয়ে যেতে হয়। এটা হচ্ছে কিন্তু একটা পূর্ববাহী নদী। মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু একটা সতী মায়ের দেহ পিঠে নিয়ে মহাদেবের মূর্তি রয়েছে। মূর্তিটা কিন্তু যথেষ্ট বড়। ক্যামেরাতে কতটা বড় লাগছে বুঝতে পারা যাচ্ছে না, তবে যথেষ্ট বড়।
তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও অথবা ভাড়া গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। তোমাদেরকে পার্কিংটা দেখিয়ে দিই। বেশ বড় একটা পার্কিং এরিয়া আছে এর মধ্যে। এই যে মূর্তির সামনে হচ্ছে ওটা মেন গেট, আর এটা হচ্ছে পার্কিং এর গেট। যথেষ্ট বড় জায়গা, এখন ফাঁকাই আছে। আজকে বৃষ্টির দিন, হয়তো কেউ আসেনি, কিন্তু বেশ বড় জায়গা আছে। গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না কারোর, আশা করি। এটাই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। চলো ভিতরে যাই, পরিবেশটা তোমাদেরকে দেখায়। পরিবেশটা কিন্তু বেশ ভালো, আর চারিদিকে বড় বড় গাছপালা, আর ওর মধ্যে দিয়ে একটা বাঁধানো রাস্তা চলে গেছে। আমার পিছনে রয়েছে অতিথি নিবাস। যদি তোমরা কেউ এখানে এসে রাত্রিবাস করতে চাও, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে বুকিং করে নিতে পারো। একদিন আগে ফোন করলে যথেষ্ট ভালো হয়। ফাঁকাই থাকে, তবুও তোমরা একদিন আগে থেকে ফোন করে বুক করে নেওয়ার ব্যবস্থা করবে। আর তার নিচে একটা দেখলাম পুলিশ ক্যাম্প আছে, তো সিকিউরিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, মানে ফুল সিকিউরিটি পাবে এখানে। মেন মন্দির চত্বর ঢোকার আগে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, আর এখানে কিন্তু জুতো খুলে রাখার নিঃশুল্ক ব্যবস্থাও আছে। যেহেতু আমি মন্দিরে সববার প্রথমে প্রবেশ করেছিলাম, ভাবছিলাম হয়তো মন্দিরে সেরকম ভিড় হবে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই এই মন্দিরে ভক্তদের সংখ্যা বেড়েই চলেছিল। এটা হলো 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ, অট্টহাস সতীপীঠের মূল প্রবেশদ্বার। এখানেই সতী মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছিল বলে মনে করা হয়। কিছুটা ভিতরের দিকে রয়েছে মূল মন্দির প্রাঙ্গণ। বাঁ দিকে রয়েছে একটা রন্ধনশালা, যেখানে মায়ের ভোগ রান্না করা হয়। আর একদম সামনেই চোখে পড়ে একটা নাট মন্দির। আমি এখন নাট মন্দিরে দাঁড়িয়ে আছি। এখানে পুরাণ মতে দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব তার দেহ কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য শুরু করেন, তারই সব চিত্র বর্ণনা করা রয়েছে। নাট মন্দিরের বাইরের ডান দিকে মন্দির কমিটির অফিস ঘর। যারা এখানে ভোগ গ্রহণ করতে চাও, তারা সেখান থেকে কুপন সংগ্রহ করতে পারো। জনপ্রতি 50 টাকা কুপনের মূল্য। তবে মনে রাখবে, কুপন নেওয়ার শেষ সময় সকাল 9টা, অথবা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আগের দিন নাম নথিভুক্ত করতে পারো। এখন মূল মন্দিরটি নতুনভাবে সংস্করণের কাজ চলছে। শোনা যায় বহু বছর আগে এখানে গভীর জঙ্গলে পাশের গ্রামের মানুষজন কাঠ সংগ্রহের জন্য আসতেন। তখন তারা মাঝে মাঝেই এখানে এক সাধুকে সাধনা করতে দেখতেন। ওই সাধুর কাছে গ্রামবাসীরা তাদের জীবনের দুঃখ দুর্দশার কথা জানালে, তখন সেই সাধু বলেন, দুর্গাপূজার ষষ্ঠীর দিন এখানে যজ্ঞের আয়োজন করলে সব সমস্যার সমাধান হবে। এর পরের দিন মানে সপ্তমীর দিন সকালবেলা দেবীঘট স্থাপন করে তিনি জানান এটি একটি সতীপীঠ। তখন থেকেই গ্রামবাসীরা এই জায়গাতে পূজা অর্চনা করে থাকেন। এখানে দেবীর ভৈরব বিশেষ রূপে পূজিত হন। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো দেওয়া হয় এবং 1টা থেকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এখানে একটা জিনিস দেখলাম, একটা গাছ আছে, ওই গাছের মধ্যে প্লাস্টিকে করে অনেকে ঢিল বেঁধে রেখেছে মায়ের কাছে তার মনস্কামনা পূর্ণ করার জন্য। প্রচুর পরিমাণে ঢিল বাঁধা রয়েছে, নিচের দিকে বেশি আছে, কেননা মানুষের হাত আর উপর থেকে যায়নি। এছাড়া উপরের ডালগুলো ফাঁকাই আছে। যতদূর পর্যন্ত হাত পৌঁছায় একটা মানুষের 5 ফুট 6 ফুট হাইট, তার থেকে আর বেশি যায়নি। এটা হচ্ছে ভোলে বাবার সমাধিস্থল। ভোলে বাবা কিন্তু আমাদের মহাদেব নয়, এখানকার এক সাধু ছিলেন, বহু বছর আগে তিনি থাকতেন। তারই স্মরণে এখানে তার একটা সমাধিস্থল করে রাখা হয়েছে। এই মন্দিরে একটা পুকুর আছে, এই পিছনে যে পুকুরটা দেখছো, স্থানীয়রা এটাকে ঈশানী নদীর অংশ বলে মনে করে, আর স্থানীয়রা এটাকে বেশ পবিত্র মনে করে। পুকুরের ধারটা কিন্তু বাঁধানো রয়েছে, যাতে দর্শনার্থীরা এসে এই পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারে। বৃষ্টি পড়েছে, এখানে বাঁধানো রয়েছে, বাঁধানো জায়গাগুলোতে কিন্তু একটু শ্যাওলা টাইপের পড়েছে। প্রচুর
পিচ্ছিল হয়ে গেছে, মানে বেশ স্লিপ করছে পাটা। সাবধানে হাঁটতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে। শোনা যায় কুখ্যাত রঘু ডাকাত এই রটন্তী কালী মন্দিরে নরবলি দিয়ে এই ত্রিশূলে মুন্ড গেঁথে তারপরেই ডাকাতি করতে বেরোতো। সকাল থেকে এত মেঘ করেছে, এইমাত্র একটু রোদের দেখা পেলাম, তাও আবার রোদ চলে গেল। 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য দেখা দিয়ে চলে গেল। এরকম জঙ্গলে ঘেরা একটা মন্দির আর বিভিন্ন রকম পাখির ডাক, বেশ অন্ধকার অন্ধকার একটু আবহাওয়া আছে, বেশ গা ছমছমে ব্যাপার লাগছে। গা ছমছমে ব্যাপার হলেও পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে। যারা শহরে থাকো, শহরের কোলাহল থেকে নিজেকে নতুনভাবে খুঁজে পেতে হলে কিন্তু এরকম মন্দিরে এসে তোমরা দর্শন করে যাও, একটা মানসিক শান্তি পাবে এখানে এসে। এখানে একটা পঞ্চমুণ্ডির আসন আছে, যেরকমটা ঠিক কিরিটেশ্বরী মন্দিরেও দেখা যায়। এই পঞ্চমুণ্ডির আসনের জন্য প্রয়োজন হয় অবিবাহিতা কোনো অপঘাতে মৃত্যু নারীর মুন্ডু এবং আরও যে কোনো 4টে প্রাণীর মুন্ডু, তবেই এই পঞ্চমুণ্ডির আসন তৈরি করা সম্ভব। এখানে যে কোনো সাধুরা কিন্তু সাধনা করতে পারে না, যোগ্যতা সম্পন্ন সাধু বা তান্ত্রিকরা এখানে সাধনা করতে পারে। মানে একটা বড় মাপের যোগ্যতা লাগে এই আসনে, পঞ্চমুণ্ডির আসনে বসার জন্য। যারা গাছপালা, পশু পাখি, অর্থাৎ এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসে, তাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগবে। এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাটা আমার বেশ ভালো লেগেছে। দুপুর 1টা বাজলেই ভোগ পরিবেশন শুরু হয়ে যায় এবং যথেষ্ট নিয়ম শৃঙ্খলার সঙ্গে সবাইকে খাওয়ানো হয়। ভোগ খাওয়ানোর ঘরটা যথেষ্টই বড়, সেখানে একসঙ্গে অনেক ভক্ত বসে ভোগ খেতে পারে। আর একটা জিনিস বেশ প্রশংসনীয়, পুরো মন্দির জুড়ে রয়েছে মাইকের ব্যবস্থা, যার মাধ্যমে খুব সহজেই সকল ভক্তকে জানিয়ে দেওয়া হয় কখন ভোগ দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, একটা কমেন্ট করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে আমাদের দেশের এমন পৌরাণিক জায়গার কথা। আবার যাযাবর মন নিয়ে দেখা হবে নতুন পথে, নতুন গন্তব্যে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।